আজকে আমরা শুরু করতেছি এসএসসি রসায়ন 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি। এর আগে আমাদের দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, আজকে আমাদের 3 নাম্বার ভিডিও। তো আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করতেছি এসএসসি রসায়ন 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি। এর আগে আমাদের দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, আজকে আমাদের 3 নাম্বার ভিডিও। তো আজকে আমরা যে কাজটা করব, আমাদের সামনে আরো দুইটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। আজকে আমরা এই যে এসএসসি রসায়নের যে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটি থেকে আমরা যতগুলো আছে সবগুলোর নামকরণের অংশটা আমরা আলহামদুলিল্লাহ আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। নামকরণ, কোনো একটা যৌগ দেখে যেন আমি এটার নামকরণ করতে পারি, এই মাপের আমরা জিনিসপত্র এখানে শিখব। যে অ্যালকেন, অ্যালকেনের আমরা সাধারণ সংকেত জানি CnH2n+2, আর এর নামের শেষে যুক্ত হবে N। এটা অ্যালকেন যদি আমরা একটা বাবা হিসেবে ধরি, এর এই বাবা থেকে যতগুলো সন্তান আসবে সেটা হচ্ছে এই গোত্রের অন্তর্ভুক্ত, মানে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? অ্যালকেনকে যদি আমরা একটা বাবা হিসেবে চিন্তা করি, এখান থেকে এন এর মান যতগুলো বসাবো, এন এর মান 1 বসান, ওইটা ওই গোত্রের একটা যৌগ। এন এর মান 2 বসান, এটা এই গোত্রের একটা কি যৌগ। তো এখন অ্যালকিন, তারপর অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n-CnH2n, নামের শেষে যুক্ত হবে ইন। এই যে নামের শেষে যে যুক্ত হচ্ছে অ্যান, ইন, আইন, অল, ন্যাল, তারপরে অয়িক অ্যাসিড, আইল, এগুলো কিন্তু আমরা বেসিক্যালি জানি মূল যৌগের নামের শেষে যুক্ত হয়। কার? মূল যৌগের নামের শেষে। এখন মূল যৌগ জিনিসটা আমাদের চিনতে হবে, শাখা যৌগ এটাও আমাকে চিনতে হবে। তারপরে এখানে দেখেন আমরা দুইটা, আমরা জানি যে মাঝে মাঝে যদি ওই শাখা হিসেবে ব্যবহার করা হয় তখন উচ্চারণ হবে হাইড্রোক্সি। এখন কখন ওই শাখা হিসেবে ব্যবহার হতে পারে, কখন মূল যৌগ হিসেবে ব্যবহার হতে পারে, এটা আমাকে জানতে হবে। দেখেন, যদি একটা যৌগের মধ্যে COOH আর CHO এই দুইটা যদি থাকে, তাহলে উপরে যে সে প্রাইম মিনিস্টার আর নিচের গুলো কি খাটো মিনিস্টার। তার মানে উপরে, যাই হোক, উপরের গুলো প্রাইম মিনিস্টার বলতে উপরের গুলো শক্তিশালী, মানে সব থেকে সক্রিয়তা বেশি, আর নিচের গুলো সক্রিয়তা কম। একটা যৌগের মধ্যে যদি COOH আর CHO থাকে, তখন আমি নামকরণ করব কার? নামকরণ করব COOH, এটা সক্রিয়তা বেশি। ওই যৌগটার নামের শেষে যা যুক্ত হবে ওয়িক অ্যাসিড, আর শুরুতে যদি এটাও থাকে তাহলে উচ্চারণ হবে ফরমাইল। বুঝছেন? আমরা সবগুলো উদাহরণের মাধ্যমে দেখব। আর যদি থাকে OH আর ধরেন অ্যালকেন, তাহলে অ্যালকেন আর OH এর মধ্যে কার সক্রিয়? OH, তাহলে ওই যৌগের নামকরণ হবে আমাদের OH। আর লাস্টে যা কি হবে, মানে আর অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে যদি থাকে তাহলে লাস্টে যা যুক্ত হয় কিন্তু ইন, যেমন হেক্সিন। আমরা যদি নরমালি দেখি, যেমন CH2 এখানে দিলাম CH3, আর এখানে দিলাম CH3, তাহলে দেখেন তো এই যৌগটা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা না? তাহলে চারটা বিউটেন। কারণ না লাস্টে কি হচ্ছে? এন। কারণ দেখেন কার্বন কার্বন একক বন্ধন আছে এন। আর যদি আমরা যে কোনো একটি জায়গায় যদি দ্বিবন্ধন দিতাম তাহলে কি হতো? এটা কিন্তু বিউটিন, কারণ ইন। তাহলে এন আর ইন, কেন এন হলো, কেন ইন হলো, তার ব্যাখ্যা হচ্ছে এই দুটোর মাঝে, এই দুটোর মাঝে সক্রিয়তার দিক থেকে অ্যালকেনের থেকে অ্যালকিন, মানে অ্যালকেনের থেকে অ্যালকিন কি উপরে, সেই জন্য নামের শেষে কিন্তু যুক্ত হয়েছে ইন। আর সক্রিয়তার দিক থেকে অ্যালকিন কিন্তু নিচে। তোমার কি মনে হচ্ছে না যে দ্বিবন্ধন আছে এইটুকু কিন্তু অ্যালকিনের সংকেত, কিন্তু কার্বন কার্বন একক বন্ধন এটা তো অ্যালকেনের সংকেত। তাহলে এখানে একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, অ্যালকেনও আছে, অ্যালকিনও আছে, কিন্তু কাকে আমি প্রাধান্য দিচ্ছি বলেন তো? অ্যালকিনকে। কেন? কারণ সক্রিয়তা বেশি, সেই জন্য নামের শেষে কিন্তু আমরা বলতেছি বিউটিন। কি বুঝতে পারছেন? কিন্তু বিউটিন 2 হবে না 1 হবে সবকিছু আমরা দেখবো, আগে আমরা এই টপিকটা ক্লিয়ার করি। আচ্ছা, আমরা মূল যৌগ কিভাবে নির্বাচন করব এই টপিকটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। মূল যৌগ নির্বাচন, আমি মূল যৌগ নির্বাচন লিখে রাখছি কার্বন কার্বন সর্বোচ্চ শিকল। কার্বন কার্বন সর্বোচ্চ শিকল কিভাবে দেখেন একটু খেয়াল করেন। কার্বন কার্বন সর্বোচ্চ শিকল দিয়ে আমরা মূল যৌগ নির্বাচন করব। আমি আমার ইচ্ছা মতো কার্বন দিলাম, আমি আমার ইচ্ছা মতো, যেভাবে পান সেইভাবে দিবেন, ইচ্ছা মতো কার্বন বসাবেন, একেবারে যে পাশে শাখা প্রশাখা বের করে যেভাবে যেমনই পান দিবেন। দেওয়ার পর আমার প্রত্যেকটা কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকবে কয়টা করে? 4টা, কারণ কার্বনের যোজনী 4, তাহলে হাইড্রোজেন মানে হাত থাকবে কয়টা? 4টা। এই কার্বনের মধ্যে হাত কয়টা আছে? একটা। আরো লাগবে কয়টা? 3টা। এই 3টা হাত তুমি এভাবে দিতে পারেন, 3টা হাত এভাবে দিতে পারেন, দিয়ে প্রত্যেকটা হাতের মধ্যে একযোজী পরমাণুগুলো বসিয়ে দিতে পারেন, হাইড্রোজেন হোক বা ক্লোরিন হোক। আমরা কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যেহেতু কাজ করতেছি আমরা হাইড্রোজেন বসাবো। আবার যদি এখানে এইভাবে না লিখে যদি তুমি চান যে এখানে একবারে 3টা দিবেন,
তোমার কি CH3 এটা কিন্তু রিয়েল জিনিস। H3 কার্বন আর হলো কার্বনের মাঝে একটা বন্ধন আছে, তার মানে আর হাইড্রোজেন কার্বনের লাগবে কটা 3টা, সেজন্য আমরা লিখলাম H3C। বুঝতে পারছেন? এবার দেখেন এই কার্বনের সাথে দুই পাশে দুইটা হাইড্রো বন্ধন আছে, আমার লাগবে কয়টা? 2টা, তার মানে কি দেব 2, লিখতে পারবেন না এখন? তো এখন এখানে কি করব, এখানে আমার 1টা 2টা 3টা আছে, লাগবে কয়টা? 1টা 2টা 3টা আছে, এখানে লাগবে কয়টা বলেন তো? 1টা। আর 1টা 2টা 3টা এ পাশে উপরে একটা আছে, তাহলে এখানে দিব আমরা কয়টা? 3টা। আর এখানে দিব 3টা, আর এখানে দিব কয়টা? 3টা। তাহলে এইভাবে আমি যে কোনো ইচ্ছা, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে। প্রতিটা ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন কি এখানে আছে? তার মানে এই সারণীর নিচেরটা, একবারে নিচেরটা অ্যালকেন, তাহলে এটার নামকরণের শেষে কি হবে? এন যুক্ত হবে। কিন্তু কার্বন কয়টি এখানে বলেন তো? এখন আমরা যে কাজটা করব, খেয়াল করেন, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে এগুলো গণনা করব, দেখব যে দিক থেকে সর্বোচ্চ, মানে তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে পারো, মানে যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো, কিন্তু একের পর দুই ধারাবাহিকভাবে পাশাপাশি গণনা করতে হবে। 1 2 3 4 5, তুমি যদি এইভাবে গণনা করেন হবে 1 2 3 4 5 6, এইভাবে গণনাগুলো হবে না। তাহলে গণনা করতে হবে কি? ধারাবাহিকভাবে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে কোন পাশে? 1 2 3 4 5, এখান থেকে 1 2 3, এখান থেকে 1 2 3 4 5 হয়ে তো গেছে। তার মানে দেখেন কয়টা মূল যোগ হচ্ছে বলেন দেখি? তার মানে এই পাশ পুরোটা যদি নেই 1 2 3 4 5 সম্পূর্ণটাই মূল যৌগ। আবার যদি নেন এখান থেকে শুরু করেন 1 2 3 4 5 মূল যৌগ, কারণ সর্বোচ্চ কার্বন কার্বন যে দিক থেকে পাবো সেটাই আমার মূল যৌগ। বুঝতে পারছেন? যে দিক থেকে পাবো সেটাই আমার মূল যৌগ। তাহলে 1 নম্বর কাজ কি? আমার মূল যৌগ নির্বাচন করা, কার্বন কার্বন সর্বোচ্চ শিকল। এটা বুঝছেন কিনা বলেন? যে কোনো ভাবে আসলে মূল যৌগ নির্বাচন করতে পারবেন। তো এখন আমরা এটাকে আমি মূল যৌগ হিসেবে ধরে নিলাম, এটা আমার পছন্দ হয়েছে, এটাকে আমি মূল যৌগ হিসেবে ধরে নিলাম। তারপর মূল যৌগ ছাড়া 2 নম্বর কি? মূল যৌগ ছাড়া বাকি সব কি যৌগ? শাখা যৌগ। এবার বলেন তো শাখা যৌগ কে? CH3 এগুলো শাখা যৌগ। কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে একটা পেলাম মূল যৌগ আর একটা পেলাম শাখা যৌগ। এবার আমরা কি করব? কার্বনের নাম্বারিং করব। কি করব? কার্বনের নাম্বারিং করার সিস্টেম, যে দিক থেকে বেশি সংখ্যক শাখা কাছে পাবো। দেখেন তো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনের মধ্যে একটা শাখা পাচ্ছি, 4 নাম্বার কার্বনে দুইটা শাখা পাচ্ছি। আর যদি আমরা যে দিক থেকে বেশি সংখ্যক শাখা কাছে পাবো, তার মানে কি 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বনের মধ্যে দুইটা শাখা। আর তাহলে দেখেন তো এই পাশ থেকে যদি যাই তাহলে 1 2 3 নাম্বার কার্বনের মধ্যে শাখা, আর এই পাশ থেকে যদি আসি 1 2 নাম্বারের মধ্যে দুইটা শাখা। তাহলে আমি কি বললাম? যে দিক থেকে শাখা কাছে পাবো সেই দিক থেকে কার্বনের নাম্বারিং করব। তাহলে আমরা কার্বনের নাম্বারিং করব কোন দিক থেকে বলেন তো? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার। কার্বনের উপর নাম্বার দিবেন, কার উপর? হাইড্রোজেনের উপর দিবেন না, কার উপর দিবেন? তাহলে 1 নাম্বার 2 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা 4 নাম্বার, আর এটা কি 5 নাম্বার। তাহলে আমরা কি করলাম? যে দিক থেকে আমরা কাছে পাবো সেই দিক থেকে কার্বনের নাম্বারিং করব। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর কি 5 নাম্বার। আমরা কি এতটুকু বুঝতে পারছি? এখন লেখার সিস্টেমটা কি একটু খেয়াল করেন। লেখার সিস্টেমটা কি হবে? লেখার সিস্টেম হচ্ছে এই যৌগটা লিখবো কিভাবে? কার্বনের নাম্বারিং সে যে দিক থেকে বেশি সংখ্যক শাখা কাছে পাবো সেদিক থেকে নাম্বারিং শুরু করব। তো আমরা যে কাজটা করব 4 নাম্বার, দেখেন এটা আমি নামকরণ করব কিভাবে? তার একটা নিয়ম, তো আমার একটা ফান্ডামেন্টাল নিয়ম জানা দরকার নাকি? তাহলে এটাকে আমি নামকরণ করতে পারবো। 1 নাম্বার কি করব? শাখার, দেখেন শাখার কার্বনের নাম্বার, শাখার কার্বনের নাম্বার, তারপরে হাইপেন শাখার নাম, তারপরে হচ্ছে মূল যৌগের নাম, মূল যৌগের
নাম। আচ্ছা, এটা এখন দেখেন আমরা কি বলছি, শাখার কার্বনের নাম্বার। দেখেন তো, ভালোভাবে সবাই একটু খেয়াল করেন। শাখার কার্বন নাম্বার দেখেন 1 2 নাম্বারের মধ্যে শাখা কয়টা? এই এই শাখাটার নাম কি? মিথাইল। কি নাম? মিথাইলটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2। এই শাখাটা কয়ের মধ্যে? 2। এই শাখাটা কয়ের মধ্যে? 3। তাহলে আমরা কি লিখছি? শাখার কার্বনের নাম্বার। তাহলে শাখার কার্বনের নাম্বার যতগুলো শাখা থাকবে সবগুলোই কার্বনের নাম্বার লিখবো, ঠিক আছে? তাহলে মিথাইল 2 নাম্বার কার্বনের মধ্যে আছে। মিথাইল কয় নাম্বার কার্বন? 2। তার মানে আমরা যদি এই শাখাটা ধরি, এই শাখাটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2। তাহলে 2 লিখলাম। আবার এই শাখাটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2। তাহলে কমা দিয়ে আবার 2 লিখবো। বুঝতে পারছেন? এখন একটা কার্বনের মধ্যে যতগুলো শাখা থাকবে সবগুলো আমরা লিখে দেবো। কি ক্লিয়ার? এবার দেখেন এই শাখাটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 3 এর মধ্যে। তাহলে কমা কত? 3। তারপরে কি? হাইফেন। এটা কি? হাইফেন। এখন এই শাখাটার নাম কি বলেন তো? মিথাইল না? তাহলে কি 2 2 3 কয়টা শাখা? 3টা। সেই জন্য আমরা লিখবো কি? ট্রাই। ট্রাই কি লিখবো? মিথাইল। ট্রাই মিথাইল। কি বুঝছেন না বোঝেন নাই? ট্রাই মিথাইল। এতটুকু সবাই বুঝছেন কিনা? শাখার কার্বনের নাম্বার, তারপরে শাখার নাম। সবার ক্লিয়ার? শাখার কার্বনের নাম্বার, শাখার নাম। ক্লিয়ার? তারপরে মূল যৌগের নাম। মূল যৌগ বলতে কয় নাম্বার কার্বন? এখানে 5। 5 কার্বন বিশিষ্ট হলে কি? মিথ পেন্ট। 5 কার্বন হলে কি হবে? পেন্ট। দেখেন তো প্রত্যেক জায়গায় কার্বন কার্বন একক বন্ধন না? একক বন্ধন থাকলে হবে এন। তাহলে যৌগটার নাম কি হয়ে যাচ্ছে? পেন্টেন। কি নাম? পেন্টেন। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছেন? সুন্দর করে একটু উঠাও। আচ্ছা দেখেন, যদি আমরা শাখা হিসেবে এখানে কখনো শাখা, যেমন মিথাইল শাখা হিসেবে পাইলাম, এরকম যদি শাখা হিসেবে পান সিএল, তখন এটার উচ্চারণ হবে ক্লোরো। কি হবে? ক্লোরো। শাখা হিসেবে যদি সিএল পাই, উচ্চারণ কি হবে? ক্লোরো। শাখা হিসেবে যদি আমরা এফ পাই, এফ, তখন উচ্চারণ কি হবে? ফ্লোরো। একটু লেখো, এফ পাইলে উচ্চারণ হয়ে যাবে ফ্লোরো। যদি আমরা শাখা হিসেবে বি আর পাই, তখন উচ্চারণ হয়ে যাবে ব্রোমো। যদি শাখা হিসেবে আমরা আই পাই, তখন উচ্চারণ হয়ে যাবে আয়োডো। আয়োডো। একটু সুন্দর করে দ্রুত ওঠাও। শাখা হিসেবে সিএল পেলে উচ্চারণ পাবো ক্লোরো। শাখা হিসেবে এফ পাইলে উচ্চারণ পাবো ফ্লোরো। শাখা হিসেবে বিআর পাইলে উচ্চারণ হবে কি? ব্রোমো। আর আই থাকলে উচ্চারণ হবে আয়োডো। আচ্ছা খেয়াল করেন, আমি আমার ইচ্ছা মতো এরকম একটা কার্বন ইচ্ছা মতো নিতে পারবো না? বলেন তো। তো এখানে আমি একটা সিএল দিলাম, এখানে একটা আমি বিআর দিলাম, আর এখানে হলো CH3 দিলাম। আর বাকিগুলো আমরা ফিল আপ করবো কিভাবে? এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? 3টে। এখানে কয়টা লাগবে? একটা। এখানে কয়টা? আর এখানে একটি হাইড্রোজেন লাগবে। আচ্ছা, এইভাবে আমরা সুন্দর করে এটা ফিল আপ করলাম। এবার আমরা কি করব? 1 নম্বর কাজ কি? মূল যৌগ নির্বাচন। 1 নম্বর কাজ কি? তাহলে মূল যৌগের মধ্যে দেখেন বিআর বা সিএল, এটা কি কার্বনের মধ্যে পড়ে? তাহলে মূল যৌগের মধ্যে এগুলো কখনো নেওয়া যাবে না। তাহলে নিতে হবে শুধু কার্বন এবং হাইড্রোজেন। বুঝতে পারছেন? তাহলে দেখো 1 নাম্বার এখানে কি করব? এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে দেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5। আর একটা জিনিস মাথায় সেটআপ দেন, সেটা হচ্ছে আমরা যখন মূল যৌগ নির্বাচন করব, আমার যে কার্যকরী মূলকটা যেন মূল যৌগের মধ্যে থাকে। বুঝতে পারছেন? দেখেন এখানে কার্যকরী মূলক কে বলেন তো? এখানে কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। কার্যকরী মূলক কি? কার্বন কার্বন একক বন্ধন। যদি দ্বিবন্ধন থাকতো তাহলে কার্যকরী মূলক হতো কার্বন কার্বন দ্বিবন্ধন। যদি ত্রিবন্ধন থাকতো কার্যকরী মূলক হতো কার্বন কার্বন ত্রিবন্ধন। বুঝতে পারছেন? তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। আমি আর হচ্ছে মূল যৌগের মধ্যে অবশ্যই কার্বন হাইড্রোজেনকে রাখবো আর কার্যকরী মূলককে রাখবো। কথাটা কি মনে থাকবে? মূল যৌগের মধ্যে কাকে রাখবো? কার্বন হাইড্রোজেন এবং কার্যকরী মূলককে। ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে 1 2 3 4 5 এটা আমাদের কি যৌগ? মূল যৌগ। 1 2 3 4 5। আর অন্য কোনো পাশে হয়? এই দুটো আমাদের। তাহলে এটা আমাদের কি হয়? মূল যৌগ হয়ে যায়।
হ্যাঁ এই 1 2 3 4 5 এটা নেওয়া যাবে? কারণ ব্রোমিন আছে, নেওয়া যাবে না। 1 2 3 4 নেওয়া যাবে? তাহলে 1 2 3 4 5 এটাও আমাদের হতে পারে। 1 2 3 4 5 এটা, হ্যাঁ এটাও হবে। হ্যাঁ হাইড্রোজেন এর মধ্যে আছে, এটা এর মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে হাইড্রোজেন একটা আছে, বুঝতে পারছেন? ওটাকে আমি হাত বের করি বাইরে দিয়ে দিছিলাম, ওটা সমস্যা না, কিন্তু আমার কার্বন থাকতেই হবে। আচ্ছা এবার দেখেন মূল যৌগ নির্বাচন করা কি সবাই বুঝছেন? আচ্ছা আমরা একটু বাঁকা করি নেই, আঁকা বাঁকা গুলো শিখি। তাহলে মূল যৌগ এটাকে আমি নিলাম, কারো কোনো ক্ষতি আছে? তাহলে এটা আমি মূল যৌগ হিসেবে নিয়ে নিলাম। মূল যৌগ ছাড়া বাকি সব বাদ বাকি যারা শাখা যৌগ তারা, বুঝছেন? মূল যৌগ ছাড়া বাদ বাকি যারা শাখা যৌগ তারা। তাহলে এবার শাখা যৌগ কি? ক্লোরিন, ব্রোমিন এবং কি মিথাইল। শাখা যৌগ বুঝছেন? একটা ক্লোরিন মানে ক্লোরো হবে এটা উচ্চারণ, ক্লোরিন, ব্রোমিন আর একটা কি মিথাইল। তাহলে আমাদের 1 নাম্বার টার্গেট কি ছিল? মূল যৌগ নির্বাচন, মূল যৌগ। 2 নাম্বার টার্গেট কি? কার্বনের নাম্বারিং। কার নাম্বারিং? কার্বনের নাম্বারিং। তাহলে কার্বনের নাম্বারিং করব কোন দিক থেকে? 1 2 নাম্বারের মধ্যে আমি একটা কি পাচ্ছি? শাখা পাচ্ছি। 1 2 এর মধ্যে আমি একটা শাখা পাচ্ছি। যেহেতু দুই দিক থেকেই সমান, তাহলে যে কোনো এক দিক থেকে নাম্বারিং করলে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছেন? যেহেতু দুই দিক থেকেই সমান, সেহেতু যে কোনো এক দিক থেকে কার্বনের নাম্বারিং করলেই হয়ে যাবে। তাহলে এবার কোন দিক থেকে কার্বনের নাম্বারিং করব? সমান না থাকলে যে দিক থেকে বেশি সংখ্যক শাখা কাছে পাবেন সেই দিক থেকে কার্বনের নাম্বারিং করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা তাহলে দেখো আমি এই দিক থেকে করলাম 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, তারপরে হচ্ছে এটা 3 নাম্বার কার্বন, দেখো এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা কি 5 নাম্বার কার্বন। তাহলে আমাদের একটা লাইন ফাদার অফ, যতগুলো এই বইয়ের যতগুলো নামকরণ আছে তার মধ্যে ফাদার লাইন, বুঝতে পারছেন? এটা দিয়ে সব নামকরণ হয়ে যাবে। তাহলে কি শাখার কার্বনের নাম্বার, শাখার নাম, মূল যৌগের নাম, ঠিক আছে? আচ্ছা দ্বিবন্ধন ত্রিবন্ধন ধৈর্য ধরেন, ধীরে ধীরে আমাকে আগাতে দেন, কারণ সবাইকে তো বুঝতে হবে। এখন দেখেন আগে আমাদের কি মূল টার্গেট কি? মূল যৌগ নির্বাচন করলাম, কার্বনের নাম্বারিং করলাম, কারো ঝামেলা আছে? এবার কি করব? শাখার কার্বনের নাম্বার। দেখেন তো শাখাগুলো কি? এটা ক্লোরিন, ক্লোরিন যদি বানান করেন সিএইচ দিয়ে শুরু, ব্রোমিন বানান করলে বি দিয়ে শুরু, মিথাইলের এম দিয়ে শুরু, তাহলে শাখাগুলো কি একাধিক আছে না? তাহলে এবার আমরা আর একটা এক্সট্রা লাইন শিখবো 5 নাম্বারে। 5 নাম্বার একাধিক শাখা থাকলে, কি থাকলে? একাধিক শাখা থাকলে, একাধিক এই শাখাগুলো কি ভিন্ন ভিন্ন না? একাধিক ভিন্ন জাতীয় শাখা থাকলে, একাধিক ভিন্ন জাতীয় শাখা থাকলে, একাধিক ভিন্ন জাতীয় শাখা থাকলে ইংরেজি বর্ণমালা অনুসারে, কি অনুসারে? ইংরেজি বর্ণমালা অনুসারে, অনুসারে লিখব, অনুসারে লিখব। তাহলে লিখবো ইংরেজি বর্ণমালা অনুসারে, বুঝছেন তো? এরপরে কি? বি, বির পরে কি? সি। তাহলে বলেন দেখি এই যে একাধিক শাখা, এটা বি, এটা সি আর এটা এম, ইংরেজি বর্ণমালা অনুসারে কে আগে আসবে? বি নাকি সি নাকি এম? বি। তাহলে এই বিটা কত নাম্বার কার্বনের মাঝে? তাহলে আমি লিখবো কি? তাহলে 4 ব্রোমো, কি লিখবো? 4 ব্রোমো, শেষ। তারপরে দেখো সি, বির পরে কি? সি, সি এই ক্লোরিন কত নাম্বার শাখার মধ্যে? 3। তাহলে আমরা লিখবো কি? 3 ক্লোরো, 3 ক্লোরো, কি এতটুকু বুঝছেন? তারপরে কি লিখবো? মিথাইল কতর মধ্যে? 2 এর মধ্যে, তার মানে কি লিখবো? 2 মিথাইল, কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল। তাহলে 2 মিথাইল, 2 মিথাইল। এবার দেখেন 4 ক্লোরো 3, 4 ব্রোমো 3 ক্লোরো 2 মিথাইল, বুঝছেন সবাই? এবার কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন হলে উচ্চারণ কি? পেন্ট। আর কার্বন কার্বন কি একক বন্ধন না? তখন উচ্চারণ কি? পেন্টেন। তাহলে এবার লিখবো কি? পেন্টেন। আচ্ছা এই অ্যালকেনের নামকরণ কি সবাই বুঝতে পারছেন? একাধিক শাখা থাক, মিথাইল থাক, ইথাইল থাক, প্রোপাইল থাক বা ক্লোরিন ব্রোমিন যা কিছু থাক পাবেন তো? কার্বন আমি কোন দিক থেকে? এদিক থেকে, কারণ তাহলে তো এটা নামকরণ চেঞ্জ হয়ে যাবে,
তাহলে এটা কি দেখো আমরা তো দুই দিক থেকে যে কোনো একদিক থেকে নামকরণটা করতে পারি, কার্বনের নাম্বারিং করতে পারি। কেন? কারণ 1 2 এর মধ্যে আমার শাখা আছে, 1 2 এর মধ্যে আমার শাখা আছে। যেহেতু দুই পাশে সমান সংখ্যক ভাবে শাখা অবস্থিত, সেই জন্য যে কোনো একদিক থেকে কার্বনের নাম্বারিং করা যাবে। তাহলে তুমি যদি এদিক থেকে কার্বনের নাম্বারিং করেন 1 নাম্বার 2 নাম্বার, এটা কি 3 নাম্বার, এটা কত 4 নাম্বার, এটা কত 5 নাম্বার, তাহলে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যে যেভাবে কার্বনের নাম্বারিং করবেন তার মূল যৌগ কিন্তু সেই যৌগ। তাহলে এখন কি হবে বলেন, যে 2 ব্রোমো, তাহলে এটা চেঞ্জ হয়ে এখানে কি হবে বলেন 2 ব্রোমো, তার মানে 3 ক্লোর, এটা ঠিক থাকবে। আর এখানে কত হবে মিথাইল না কত 4, তাহলে 4 মিথাইল, 4 মিথাইল পেন্টেন। নাম কি বুঝছেন? বুঝছো? তাহলে এইভাবে অ্যালকেন থেকে নিজেদের মতো করে অ্যালকেন থেকে এরকম 5টা বানাবেন, 5টা। ঠিক আছে, একটু দ্রুত সবাই 5টা বানাও দ্রুত। এখন আমরা অ্যালকিনের নামকরণ শিখবো। কার নামকরণ? অ্যালকিন। তো অ্যালকিন কোনো একটা যৌগ, মনে করেন যে তোমার বাড়ির মধ্যে বিশাল একটা যৌগ আছে, সেখানে যে কোনো একটি জায়গার মধ্যে দ্বিবন্ধন আছে, থাকতেই পারে। আচ্ছা, আমরা এটাকে দুইটা ভাবে দেখবো, একটু মনোযোগ দেন। কার্বন 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 ইচ্ছা মতো দিলাম, অথবা একটা কাজ করি, এই অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n। তো আমি n এর মান যদি 4 দিই, কারো সমস্যা আছে? 100 দিলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। n এর মান যদি 4 দেই, তাহলে C4H কত H8। তো এটা হলো আমাদের কি সংকেত বলেন তো? আণবিক সংকেত। এখন এটাকে আমি গাঠনিক সংকেত আকারে কিভাবে লিখবো আর এর নামকরণটা আমি কিভাবে করব, কথা কি বুঝতে পারছেন? এটা যে বিউটিন হলো কিভাবে হলো গাঠনিক সংকেতের মাধ্যমে দেখবো এবং তার নামকরণ করব। দেখেন কার্বন কয়টা? 4টা। তাহলে তুমি তোমার ইচ্ছে মতো কার্বন দেখেন 1 2 3 4 এভাবে দিতে পারেন, 1 2 3 4 এভাবে দিতে পারেন, ইচ্ছা মতো দিলেন। সমস্যা আছে কি? কোনো সমস্যা আছে? এবার দেখেন এটা বোঝেন তো, C4H8 কার সংকেত? অ্যালকিন। অ্যালকিনের মধ্যে মাইন সেটআপ কি থাকবে? দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকবে। এখন এই দ্বিবন্ধনটি কোথায় থাকবে? যে কোনো একটি জায়গায় দিলেও হয়, কিন্তু কিন্তু একটু কন্ডিশন আছে। এখানে দেখেন বিউটিন 1 2 3 এইরকম কোনো কিছু বলা নাই, আপাতত মাথায় নেওয়ার দরকার নাই। সেটা বলতেছি, দেখেন এইরকম যদি থাকে তাহলে শুরুতে অথবা শেষে, কি বললাম, এই দ্বিবন্ধনটা শুরুতে অথবা শেষে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেমন শুরুতে দ্বিবন্ধন দিলাম, তাহলে এখানে কি হবে বলেন তো 2। তাহলে এখানে দেখেন এই কার্বনের 2টা আর একটা 3টা হলো, আর একটা হাইড্রোজেন দরকার। এখানে 2টা হাইড্রোজেন দরকার, এখানে 3টা হাইড্রোজেন দরকার। বুঝছেন? এভাবে লিখতে পারবা, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারবা। দেখেন এখানে কয়টা হাইড্রোজেন দরকার? 2টা না? একটা এখানে দিলাম আর একটা এখানে দিলাম, বুঝতে পারছেন? কিন্তু দেখেন তো এমনটা করা যাবে? যাবে? তাহলে কি নেহাত বড় অন্যায় হয়ে গিয়েছে না? আচ্ছা, তো আমরা এমনটা করব না। তাহলে আমরা করব কি, এখানে একটা হাইড্রোজেন দিলাম। কারণ একটা এই হাতের মধ্যে, আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম, প্রত্যেকটা হাতের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। একটা এ পাশে যদি আমার ক্লোরিন থাকে, একটা ইলেকট্রন ক্লোরিনের, এ পাশে যদি আরেকটা ক্লোরিন থাকে, আরেকটা ইলেকট্রন ক্লোরিনের। বুঝতে পারছেন? তাহলে একটা বন্ধনের মধ্যে কয়টা করে মানে ইলেকট্রন থাকে? 2টা করে। ওকে, এবার আসেন তো এখানে কয়টা হাইড্রোজেন দরকার? একটা। তাহলে এইভাবে মাথা বের করে দিলেন, কোনো সমস্যা নাই। এখানে 2টা দরকার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে 3টা দরকার। তুমি এভাবেও হাইড্রোজেন গুলো দিতে পারেন, অথবা উপরে যেভাবে লিখেছি এভাবেও দিতে পারেন। তাহলে এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, দুইটাই আমাদের সঠিক। কি বুঝছেন? এভাবে দিলেও আমাদের শাখা কি কার্বন কার্বন। কি বাইর করবেন? তাহলে দেখেন এবার বলেন তো কার্যকরীমূলক কে কে এখানে উপস্থিত, ভালোভাবে বুঝে শুনে বলেন। অ্যালকিন আর একটা কি অ্যালকেন, 2টা কার্যকরীমূলক উপস্থিত না? তার মানে একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন, 2টাই কার্যকরীমূলক। তার মানে এবার প্রাধান্য কে পাবে? সক্রিয়তা সিরিজ অনুযায়ী অ্যালকিনটা উপরে আছে, তাহলে প্রাধান্য পাবে অ্যালকিন, মানে দ্বিবন্ধনটা প্রাধান্য পাবে। বুঝতে পারছেন? আর কার্যকরী মূলকের মধ্যে আমি কি বলছিলাম, যে আমাদের দ্বিবন্ধনটা কার্যকরী মূলকের মধ্যে, মানে মূল যৌগের মধ্যে, যখন আমি মূল যৌগ নির্বাচন করব তার মধ্যে দ্বিবন্ধনটা রাখতেই হবে। আচ্ছা ওয়েট, এখানে এখানে হলো আমরা কি করব, এটা আমাদের মূল যৌগ নির্বাচন করলাম, ঠিক আছে? তাহলে এবার দেখেন তো, এবার নাম্বারিং কোন দিক থেকে করবেন, একটু চেঞ্জ হবে।
তাহলে যে পাশে কার্য, আমি কিন্তু গত ক্লাসে লিখে দিয়েছিলাম, যে পাশে কার্যকরীমূলক কাছে পাবো, যে পাশে কার্যকরীমূলক কাছে পাবো অথবা যে পাশে বেশি সংখ্যক শাখা কাছে পাবো। এখন এমনটা হতে পারে যে মানে আমি মাঝামাঝি, দুই পাশে দুইজন আমার পছন্দের ব্যক্তি, আমি কার দিকে যাব, এমনটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা দেখেন, দুই পাশে মনে করেন যে এক পাশে কার্যকরীমূলক আছে আর এক পাশে শাখা আছে। ধরেন আমি এটাই এইরকম বানাইলাম, এখানে আছে শাখা, দেখেন তো এটা আমাদের শাখা না, তাহলে এখানে আমি এইরকম দেই CH2 একটা শাখা, দেখেন এখানে কার্যকরীমূলক আর এখানে শাখা, বুঝতে পারছে? তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে শুরু করবে? কার্যকরীমূলককে প্রাধান্য দিবেন নাকি শাখাকে দিবেন? এখন বাপকে প্রাধান্য দিবেন নাকি তার বাচ্চাকে দিবেন? বুঝতে পারছেন? তাহলে বাপকে প্রাধান্য দেওয়া লাগবে। তাহলে এই যৌগটার মধ্যে ফাদারকে দ্বিবন্ধন, তার মানে এখানে কার্যকরীমূলক এটি 1 নম্বর কার্বন হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে কার্যকরীমূলক যে পাশে থাকবে, তখন আমাদের কার্যকরীমূলক যে দিক থেকে কাছে পাবো সেই দিক থেকে আমি কার্বনের নাম্বারিং শুরু করব। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। অনেকে অনেকে এখানে দিবেন এটা 5 নাম্বার। এটা কি কার্বন নাকি ক্লোরিন? ক্লোরিন। তাহলে ওটাকে কি নাম্বার দেওয়া যাবে? যাবে না, ঠিক আছে। আমরা কি এতটুকু সবাই বুঝতে পারছি? এখন দেখেন, তাহলে কয় কার্বন বিশিষ্ট, এখানে কি শাখা আছে? শাখা আছে না? একটা শাখা, সেটার নাম কি? ক্লোরিন। তো এই ক্লোরিনকে আমরা শাখা হিসেবে চিনতেছি, তাহলে এটা ক্লোরিন, তাহলে কি হবে? ক্লোরো। এই শাখা কয় নাম্বার কার্বনের মধ্যে? 4 নাম্বার। তাহলে কি লিখবো বলেন তো? 4 ক্লোরো, 4 ক্লোরো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে কয় কার্বন বিশিষ্ট? 4। বিউট, কিন্তু দ্বিবন্ধন থাকার জন্য ইন, তাহলে যৌগটার নাম কি? বিউটিন। আচ্ছা, এতটুকু সবাই কি বুঝছেন? সবাই বুঝছেন? এবার একটু আসেন, এটা তো এইভাবেও করা যাবে। আর একটু দেখেন, এবার যদি আমি এখানে দ্বিবন্ধনটা শুরুতে এবং শেষে না দিয়ে মাঝামাঝি কোনো একটি জায়গায় যদি বসাই, তখন কেমন হতে পারে? খেয়াল করেন, 4টা কার্বন, কয়টা কার্বন? 4টা কার্বন দিলাম। তাহলে আমি শুরুতে বা শেষে, দ্বিবন্ধনটা কোথায়? শুরুতে বা শেষে না দিয়ে মাঝামাঝি যে কোনো একটি জায়গায় যদি বসাই, তখন নামকরণটা কেমন হতে পারে? আমি এখানে দিলাম দ্বিবন্ধন, এখানে যদি আমি দেই, দেখেন তো এখানে দিলাম, তাহলে এখানে কি হবে? 3। তাহলে দেখেন এখানে কত হলো, দেখেন, বুঝতেছেন? তাহলে 2টা আর একটা 3টা, আর একটা হাইড্রোজেন দরকার, দিয়ে দিলাম। এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে আমাদের 3টা হাইড্রোজেন দরকার। তাহলে এটাও তো বিউটিন, এটাও বিউটিন না? কিন্তু এটা দুষ্ট বিউটিন, শুধু বিউটিন না। কি বুঝতে পারছেন? এটা দেখেন ভালো করে বোঝেন, দ্বিবন্ধনটা আমি নাম্বারিং করব কোন দিক থেকে বলেন তো? তাহলে যেহেতু মাঝামাঝি আছে, যে কোনো একদিক থেকে নাম্বারিং করলে হয়ে যাবে। তাহলে 1 2 1 2, তাহলে দ্বিবন্ধনটা যে দিক থেকে কাছে পাবো সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার, এটা আমাদের 4 নাম্বার। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে দেখো তো শুরুতে, মানে আমি যাচ্ছি, যার শুরুতে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনের মধ্যে পেলাম? 2 নাম্বার। তো সেটা আমাকে ইন্ডিকেট করে দেওয়া লাগবে যে অমুকের মধ্যে দ্বিবন্ধনটা আছে, বুঝতে পারছেন? তার মানে এটা 2 ভাবে হবে। 1 নাম্বারে আমি যেটা শেখাইতেছি সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। কি নামকরণ? ইউপ্যাক। হ্যাঁ, ইউপ্যাক নামকরণ, আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যে নামকরণটা সেটা আমরা শিখতেছি। তো এখানে দেখেন এটা কি হবে বলেন তো? বিউট। কি লিখলাম? বিউট। তারপরে দিলাম কি? সে অনেক সুন্দর না? কয় নাম্বার কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে? 2। তাহলে 2 ইন, তাহলে বিউট 2 ইন। বুঝতে পারছেন? এভাবে লিখতে পারবা, অথবা আরেকটা লিখতে পারবা, বিউটিন। কি লিখতে পারবেন? বিউটিন। তার কয় নাম্বার কার্বনের মধ্যে দ্বিবন্ধন? 2, তাহলে বিউটিন 2। নো, 2 বিউটিন লিখতে পারবা না, কারণ তখন 2 বিউটিন লিখলে তাহলে তুমি তো মূল যৌগটা শেষে রাখবা, আর সামনেতে যেটা রাখি সেটা শাখা যৌগ। তাহলে আমার বিউটিন এই যে দ্বিবন্ধন, এটা শাখা যৌগ নাকি মূল যৌগ? কি বুঝতে পারছেন? মূল যৌগটা কি রাখবা? শেষে রাখবা, মূল যৌগ। বুঝতে পারছেন? যেমন হেক্সেন, বিউটেন, বিউটাইন, এই যে আইন, ইন, এন, এগুলো শেষে হয় না?
ওগুলো দিয়ে তো ওটা নামকরণ, মূল যৌগ, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন না একসাথে করতে হবে। তাহলে বিউট 2 ইন অথবা বিউটিন 2, 2 বিউটিন লেখা যাবে না। 2 বিউটিন লিখলে কি বোঝায়? বিউটিন থাকা লাগবে দুইটা। আরে বিউটিন 2 লিখলে বোঝায় 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, কারণ দ্বিবন্ধনটা হবে 2 নাম্বার কার্বনের মধ্যে। বুঝতে পারছেন? সুন্দর করে উঠান। এখন দেখেন, এবার সেটাও দেখাবো, ওয়েট করেন। এবার যদি আমি এইভাবে একটা লিখি, দেখেন আচ্ছা, এটা একটা, এই নামকরণটা একটা অ্যাডমিশনে এসেছিল, আমি সেটা দিলাম, খুব সহজ একটা নামকরণ। আচ্ছা, এই নামকরণটা করেন দেখি পারেন কিনা, একটু ট্রাই করেন। আচ্ছা, এবার এটা এখন আমরা সলভ করব। সেটা দেখেন, আমার এটা কয় নাম্বার কার্বন? 1 নাম্বার, কারণ আমাদের মূল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধনকে রাখবো। বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে মূল যৌগ নির্বাচন করা শেষ। এবার আমরা কি করব? শাখাগুলো আগে লিখবো। এই শাখাটার নাম কি? মিথাইল। শাখাটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2 এর মধ্যে। তাহলে আমরা লিখবো কি? 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল। ঠিক আছে? কয় কার্বন বিশিষ্ট? 4। তাহলে লিখবো কি? বিউট। কি লিখলাম? বিউট। তার মানে দেখেন তো, অ্যালকিনটা কয় নাম্বারের মধ্যে দ্বিবন্ধন? 1, তাহলে 1 ইন। বা যদি কেউ লেখেন যে 2 মিথাইল, 2 মিথাইল কি? বিউটিন। খালি যদি বিউটিন লাগেন তবুও সমস্যা নাই, কারণ বিউটিন থাকলে আমি বুঝতে পারতেছি যে দ্বিবন্ধনটা আমার শুরুতে বা শেষে আছে। কারণ আর মিথাইলটা কয় নাম্বারের মধ্যে, কয় নাম্বার কার্বনের মধ্যে? 2 এর মধ্যে। এবার আসেন, এই নামকরণটা থেকে এটা আমাদের কি একটা যৌগের নাম না? এখান থেকে আমি গাঠনিক সংকেত উপরটা বানাইতেছি। দেন মিথাইল কয় নাম্বার কার্বনের মধ্যে? 2। বিউটিন, বিউটিন মানে 4টা কার্বন। কয়টা? তাহলে আমি আমার মধ্যে 4টে কার্বন লিখলাম। ঠিক আছে? লেখার পর বিউটিন যেহেতু বলা আছে, তাহলে দ্বিবন্ধন না শুরুতে বা শেষে? তাহলে আমি শুরুতে দ্বিবন্ধন দিলাম। ঠিক আছে? এবার মিথাইলটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2 এর মধ্যে। তাহলে এটা তো 1 নাম্বার কার্বন, এটা 2, তাহলে 2 এর মধ্যে একটা মিথাইল দিয়ে দিলাম। দেখেন কঠিন লাগতেছে? তারপরে বাকিগুলো এখন ফিল আপ করে দেবো। 2, এটা কত? 3, আর এখানে কত? 2। হয়েছে না? তাহলে কি 2 মিথাইল, 2 মিথাইল বিউটিন হয়েছে না? সবাই কি বুঝতে পারছে? এরকম যদি থাকে, দেখেন আমি আরেকটা লিখি। ধরো এবার আমরা ধরেন 2টা দ্বিবন্ধন দেব। কয়টা? 2টা দ্বিবন্ধন। এই যে এরকম দেখেন, আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম CH2, আর এই জায়গার মধ্যে একটা দ্বিবন্ধন দেব, এখানে দিয়ে এখানে CH3 করে দিলাম। আচ্ছা, আর এখানে কি থাকবে আমার? এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। একটু ভালোভাবে বোঝেন। দেখেন আমাদের সব ঠিকঠাক আছে কি নাই? এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে আরেকটি হাইড্রোজেন দরকার। আচ্ছা, এখন আমাদের যৌগটা সব ঠিকঠাক আছে। ঠিক আছে? তাহলে এবার এটার নামকরণ করব কিভাবে? এই নামকরণটা করব কিভাবে? দেখেন, আমরা যখন মূল যৌগ নির্বাচন করব, দ্বিবন্ধনকে মূল যৌগের অন্তর্ভুক্ত রাখবো, তাই না? তাহলে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। তাহলে এই দ্বিবন্ধনকে মূল যৌগের অন্তর্ভুক্ত যখন রাখি, তাহলে যৌগটা ঠিক এটা। আর বাকি এগুলো শাখা। শাখাটার নাম কি এবার বলেন তো? ইথাইল। দেখেন 2 কার্বন বিশিষ্ট একটা হাত, 2 কার্বন বিশিষ্ট একটা হাত, CH3 CH2, আর একটা হাত। যৌগটার নাম কি? ইথাইল। ওই যে হাত আর এই যে আর, তাই না? তাহলে এটার সংকেতটা কি ছিল? CN, এটা তো অ্যালকাইল, CN H2N কি? H2N প্লাস 1 একটা হাত, ঠিক না? N এর মান কত বসাবো? কয়টা কার্বন? 2টা না? N এর মান যদি 2 বসাই, তাহলে C2H কত? 2 2 গুণ 4, 1 5, C2H5 একটা হাত আছে। দেখেন তো C2H5 একটা হাত আছে না? থাকলে যৌগটার নাম কি? ইথ যোগ আইল। যৌগটার নাম কি? ইথাইল। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে এই শাখাটার নাম কি বলেন তো? ইথাইল। কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট। কিন্তু আমি নাম্বারিং করব কোন দিক থেকে বলেন? শুরু থেকে নাম্বারিং করব, কারণ দ্বিবন্ধনটা আমার শুরু থেকে আছে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার,
3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এনাফ ইজ এনাফ। এবার কি করবেন বলেন? শাখার নাম কি? 2। শাখাটার নাম কি? শাখাটার নাম কি? ইথাইল। তাহলে ইথাইল 2 ইথাইল কয় কার্বন বিশিষ্ট? 5। তার মানে কি পেন্ট লিখবো। কত লিখবো? পেন্ট। এখন দ্বিবন্ধন কোথায় কোথায় আছে? 1 এর মধ্যে আর 3 এর মধ্যে। তাহলে কি লিখবো? হাইফেন 1,3। কয়টা দ্বিবন্ধন? তাহলে লিখবো কি? ডাই। তারপরে লিখবো হচ্ছে ইন। কি বুঝছেন? হ্যাঁ, পেন্ট ওটাও করা যাবে। 2 ইথাইল কি পেন্টিন। এখন এই পেন্টিন যখন লিখলাম তাহলে একটা 1 আর একটা 3, বুঝছেন? না, তখন ডাই এখানে হবে না। বুঝতে পারছেন? ডাই ইন মানে ইন বলতে দ্বিবন্ধন, ডাই মানে দুইটা দ্বিবন্ধন, বুঝলেন না? এখন এই দুইটা দ্বিবন্ধন কত কত কার্বনের মধ্যে আছে? 1 এর মধ্যে একটা দ্বিবন্ধন, 3 এর মধ্যে একটা দ্বিবন্ধন। বুঝছেন না বলেন নাই? ভালোভাবে বুঝতেছেন? সুন্দরভাবে ওঠান। আমি যদি এইরকম একটা দেই, ধরেন এই যে এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ব্রোমিন, এখানে দিলাম ব্রোমিন। ও কি সুন্দর যৌগ, তাই না? তাহলে দেখেন তো কার্বন কার্বন দ্বিবন্ধন আছেই, আর একটা ক্লোরিন ব্রোমিন এগুলো শাখা হিসেবে আছে। তার মানে কি এটা 1 নাম্বার যদি ধরি, এটা 1 এটা 2, বা এটা 1 এটা 2, কোনো সমস্যা আছে? আচ্ছা, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন এনাফ। এবার দেখেন শাখা হিসেবে কে কে? ব্রোমিন আর হলো ক্লোরিন। তাহলে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে লিখবেন, আগে ব্রোমিন তারপরে ক্লোরিন। তাহলে 1 এর মধ্যে একটা আছে আর 2 এর মধ্যে আর একটা আছে, তাহলে কয়টা হলো? ডাই। তাহলে উচ্চারণ কি হবে? ব্রোমো। বুঝছেন? তাহলে 1 2 ডাই ব্রোমো। তারপরে দেখেন একটা কিন্তু শেষ, আরো একটা আছে ক্লোরিন, আবার 1,2 ডাই, এটা উচ্চারণ কি হবে? ক্লোরো। তারপরে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন হলে কি হবে? ইথ যোগ ইন, তার মানে কি ইথিন। একটু সুন্দর করে ওঠান। আচ্ছা, আমরা অ্যালকিন শেষ করলাম। এবার আমরা শুরু করব অ্যালকাইল। আচ্ছা, অ্যালকাইনের সংকেতটা কি? CnH2n-2, এটাই তো। n এর মান যদি আমি 5 বসাই, n এর মান কত বসালাম? 5। তাহলে C5H কি 5 × 10, 10 থেকে 2 বাদ দিলে কত? 8। তাহলে যৌগটার নাম কি হয়ে গেল? যৌগটার নাম হলো পেন্টাইন। যৌগটার নাম কি? পেন্টাইন। আচ্ছা, এখন দেখেন তো এখানেও কিন্তু আমাদের ত্রিবন্ধন আছে কি নাই বলেন? ত্রিবন্ধন তো আছে। এখন যেহেতু ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধনটা বলেন দেখি পেন্টাইনের ক্ষেত্রে বা অ্যালকাইনের ক্ষেত্রে বা অ্যালকিনের ক্ষেত্রে ত্রিবন্ধন কোথায় দেব? শুরুতে বা শেষে। কেন দিচ্ছি? কারণ এর সাথে 1 আছে। ঠিক আছে, 1 আছে, এই জন্য 1 নাম্বার কার্বনের মধ্যে আমাকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিতে হবে। আর যদি এখানে 2 থাকতো, যখন পেন্টাইন 2, তাহলে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা 2 3 কার্বনের মধ্যে থাকতো। আচ্ছা, এখন আমরা যেটা করব, 5টা কার্বন ইচ্ছা মতো দিতে পারবেন, 3টা 4টা 5টা দিলাম। এখন ত্রিবন্ধন যেহেতু পেন্টাইন, সেজন্য কি ত্রিবন্ধন থাকবে? ত্রিবন্ধনটা শুরুতে বা শেষে যে কোনো একটি জায়গায় ত্রিবন্ধনটা আমি দিতে পারি। কেন দিতে পারি? রিজন তো বুঝছেন। আচ্ছা, তাই এখানে কি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে কয়টা? 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে কয়টা? 3টা হাইড্রোজেন। দেখেন তো 8টা হাইড্রোজেন ঠিক আছে কিনা? 3টে 2টা 5টা 6 7টা আর একটা 8টা, ঠিক আছে। তাহলে যৌগটার নাম কি হলো? পেন্টাইন, বা আমি লিখতে পারি পেন্ট 1 আইন। ঠিক আছে, বা এখানে যদি দেন আবার HC, আবার এখানে আমি H3C দিলাম, এখানে CH2 এবার ত্রিবন্ধন, তাহলে 1 2 3 4 ত্রিবন্ধন, আর এখানে হলো কি একটা হাইড্রোজেন। তাহলে এটাও কি আমাদের পেন্টিন মানে পেন্টাইন। বুঝতে পারছেন? এটাও আমাদের কি হবে? পেন্টাইন। কি সবার কি ক্লিয়ার হয়েছে? এবার আগের মতো যেমন দ্বিবন্ধন 3টা থাকলো, ত্রিবন্ধন 2টা 3টা থাকতে পারে না? থাকতে পারে। দেখেন একটা জিনিস এখানে ভালো করে বোঝেন তোমরা, এখানে জিনিসটা ক্লিয়ার করেন। আমি দ্বিবন্ধনটা এখানে দিলাম,
কিন্তু এটার আণবিক সংকেতটা কি একটু মনোযোগ দেন, অন্য একটা টপিক শিখাইতেছি। এটা বলেন সি কয়টা? 5টা। হাইড্রোজেন কয়টা? 8টা। এর আণবিক সংকেত কিন্তু চেঞ্জ হয় নাই। আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাবে। নাম কি? সমানুকরণ। বুঝতে পারছেন? এবার আসেন, এটার নাম গাঠনিক সংকেতটা কি বলেন তো? পেন্টাইন। পেন্টাইন আমি লিখলাম 1, পেন্টাইন 1। এবার H3 বা আমি সি সি এখানে আমি ত্রিবন্ধনটা দিলাম, তারপর এখানে দ্বিবন্ধন এইভাবে লিখলাম 1 2 3 4 5। আচ্ছা এখানে 3, মোটামুটি এবার সবকিছু ঠিকঠাক আছে। দেখেন তো এটার আণবিক সংকেত কত? কি C5H8 কি না বলেন তো? তাহলে এটা আণবিক সংকেত C5H8। বুঝতে পারছেন? C5H8। কিন্তু এটা গাঠনিক সংকেত কি পেন্টাইন 1 না পেন্টাইন 2। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর হলো 5 নাম্বার কার্বন। তাহলে এটা আমরা কি লিখতে পারি? পেন্টাইন 2, পেন্টাইন 2। অথবা কি লিখতে পারি? পেন্ট 2 আইন। ত্রিবন্ধন থাকলে কি হবে? আইন। আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন এ ত্রিবন্ধন থাকলে কি? আইন। সবাই কি এতটুকু বুঝছেন? সবাই বুঝছেন? বলেন দেখি এখানে কার্যকরী মূলক কে কে আছে? একটা কার্বন কার্বন একক বন্ধন, একটা কার্যকরী মূলক, আর একটা হলো কি? ত্রিবন্ধন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা তো এখন আমরা পেন্টাইন 2 বা পেন, দেখেন এটার গাঠনিক সংকেত এই সংকেত আর এই সংকেত দেখেন তো কি একই নাকি ভিন্ন? গাঠনিক সংকেত ভিন্ন হয়েছে না? কিন্তু দুইটার আণবিক সংকেত কি একই না? তাহলে একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এই একটি অপরটির পরস্পরের কি? সমান। বুঝতে পারছেন? সুন্দর করে উঠান। এখন আমরা একটা নামকরণ শিখবো, সেটা হলো একটা যৌগের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন আর কি ত্রিবন্ধন থাকবে। তাহলে দেখো আমি ইচ্ছা মতো একটা দিচ্ছি, এখানে আমি দ্বিবন্ধন দিলাম আর এখানে আমি ত্রিবন্ধন দিলাম, আর হচ্ছে 8টা একক বন্ধন তো আছেই। তাহলে এটা আমরা দেখবো এবার। তাহলে এখানে CH, এখানে আমি একটা ক্লোরিন যুক্ত করলাম, এখানে দিলাম হলো 3। দেখেন তো সব আমার ঠিকঠাক আছে কিনা? অল ওকে। এটার আমি নামকরণ করব কিভাবে? খুবই সিম্পল অ্যান্ড ইজি। নামকরণ করাটা খুবই সহজ। বলেন তো কার্বন কার্বন একক বন্ধন থাকলে এটা সক্রিয়তা সিরিজের সবার নিচে, তার উপরে দ্বিবন্ধন, তার উপরে ত্রিবন্ধন। তাহলে সক্রিয়তার দিক থেকে ত্রিবন্ধন, নামকরণ হবে ত্রিবন্ধনের। কিন্তু দ্বিবন্ধনটা আমাদের প্রতিস্থাপক না কি? দ্বিবন্ধন আমাদের কি? আর ত্রিবন্ধন আমাদের কার্যকরী মূলক। বুঝতে পারছেন? বোঝো নাই? তাহলে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে কার্যকরী মূলক কে? ত্রিবন্ধন। তাহলে যৌগটার নামকরণ হবে ত্রিবন্ধন নিয়ে। আর হচ্ছে দ্বিবন্ধন আমাদের কি? প্রতিস্থাপক বা দ্বিবন্ধন আমাদের শাখা। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন, তাহলে কোন দিক থেকে নামকরণ শুরু করবে? কারণ কার্যকরী মূলক যে দিক থেকে আছে বাবা। তাহলে এটা কার্য 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ইভেন 5 নাম্বার কার্বন। ক্লিয়ার নাকি ভেজাল আছে? এবার আসেন তো আমি শাখাটা কি আছে? ক্লোরিন না? কত নাম্বার মধ্যে? 4। তাহলে 4 ক্লোরো, 4 ক্লোরো এনাফ। 4 ক্লোরো, তার মানে দেখেন 1, তার মানে কি 4 কার্বন, 5টা আছে, তাহলে লিখবো কি? পেন্ট। 5টি থাকলে লিখবো পেন্ট। এবার দেখেন 1 2 3 নাম্বার কার্বনের মধ্যে দ্বিবন্ধন, 3 নাম্বার কার্বনের মাঝে দ্বিবন্ধন আর 1 নাম্বার কার্বনের মাঝে ত্রিবন্ধন। তাহলে যেটা কার্যকরী মূলক ওটা সবার শেষে থাকবে। কি বুঝছেন? কার্যকরী মূলকটা কি সবার শেষে থাকবে। তাহলে এখানে কি লিখবো? আগে দ্বিবন্ধন লিখবো নাকি আগে ত্রিবন্ধন লিখবো? আগে দ্বিবন্ধন তারপরে ত্রিবন্ধন। হিসাব কি বুঝছেন? হ্যাঁ, একক বন্ধন আমার এখানে লেখার দরকার নাই। এখানে দেখেন তাহলে কি হবে বলেন তো? 3টা কি? 3-এর মধ্যে আছে ইন মানে কি? দ্বিবন্ধন। তাহলে ইন 3 নাম্বার কার্বনের মাঝে ইন কয়টা? একটা ইন কিন্তু। কি বোঝা যাচ্ছে? আবার এপাশে 1 আইন। হিসাব কি ক্লিয়ার? তার মানে এখন বোঝেন ভালোভাবে। 3 নাম্বার কার্বনের মাঝে ইন আর 1 নম্বরের কার্বনের মাঝে আইন। ক্লিয়ার? তাহলে এইভাবে কি নামকরণ করতে পারবেন? একটু ওঠান। তো এই যৌগটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে 1 নম্বর কাজ আমাদের মূল যৌগ নির্বাচন। মূল যৌগ যখন নির্বাচন করব তখন কি থাকা লাগবে? কার্যকরী মূলকগুলো মূল যৌগের অন্তর্ভুক্ত থাকা লাগবে।
তাহলে এটাও কার্যকরীমূলক, এটাও কার্যকরীমূলক, এবং দুইটা একাধিক কার্যকরীমূলক যদি থাকে সক্রিয়তা সিরিজে যার সক্রিয়তা বেশি সেই অনুপাতে যৌগটার নামকরণ হবে। তাহলে আমরা কি করলাম, এটা 1 নাম্বার কার্বন দেই, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 এবং 7। তো নামকরণ কার্বনের নাম্বারিং করা শেষ। এবার আমরা কি করব বলেন তো, মানে কি শাখা, শাখাগুলোর কার্বনের নাম্বার, শাখার নাম, মূল যৌগের নাম, তারপরে বাকিগুলো, ঠিক আছে। তাহলে দেখুন মূল যৌগ শাখার কার্বনের নাম্বার কত, এটা মিথাইল শাখা 4 নাম্বার কার্বনের মধ্যে আছে, তাহলে আমরা কি লিখবো 4, কমা এই মিথাইল শাখা কয় নাম্বার কার্বন, 5, 5, আরো একটা মিথাইল 5, 5, তাহলে কয়টা শাখা, 3টা, 3টা থাকার জন্য কি হবে, ট্রাই, শাখাটার নাম কি, মিথাইল, ট্রাই মিথাইল। এবার দেখেন তো কয় কার্বন বিশিষ্ট, 7, 7 কার্বন হলে কি হবে, হেপ্ট, হেপ্ট। এবার দেখেন ইন আগে লিখবো না আইন আগে লিখবো, ইন, তাহলে শুরুতে 1 2 3, 3 এর মধ্যে কি দ্বিবন্ধন না, তার মানে কি হবে 3 ইন আর 1 আইন। দেখেন বুঝছেন কি না। এবার কি নামকরণ কি যে কোনো এই তিনটার মধ্যে থেকে যে কোনো নামকরণ আসলে পাবেন, ঠিক আছে করবই। এখন আগাবেন এই অ্যালকোহল, আমরা অ্যালকাইন শিখলাম, এবার অ্যালকোহল। দেখেন অ্যালকোহলটা আমরা কি করব, আমরা আমার ইচ্ছা মতো, আমি দেখেন খেয়াল করেন এন এর মান ইচ্ছা মতো বসাতে পারি। তাহলে একটা জিনিস তোমাকে মেমোরাইজ করা লাগবে, CnH2n + 1 OH, এটা থাকলে অ্যালকোহল হয়। আর অ্যালকোহলের মধ্যে OH থাকে, এটা তোমাকে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এন এর মান যদি আমি 5 বসাই, কত 5, তাহলে কি হবে বলেন তো, C5 কত H11 আর একটা কি OH, ঠিক আছে, C5H11OH। কিন্তু বুঝে নেবেন কিন্তু OH-টা কয় নাম্বার কার্বনের মধ্যে আছে, 1 নাম্বার কার্বনের মধ্যে। OH কয় নাম্বার কার্বনের মধ্যে আছে, এখানে 1 নাম্বার। এখন কার্বন কয়টা বলেন তো, 5টা না, তাহলে আমরা 5টা কার্বন দেব, 1 2 3 4 5টা কার্বন দেব, ঠিক আছে। দেওয়ার পর OH, OH থাকলে কি হয়, অ্যালকোহল হয়। OH-টা আমি শুরুতে দিতে পারবো বা শেষে দিতে পারবো, কারণ OH এখানে কোনো নাম্বারিং নেই যে 2 অল বা 3 অল বা 4 অল এরকম বলা আছে নাই, তার মানে কি না থাকলে 1, তাহলে 1টা কি 1 নাম্বার, এটা 1 নাম্বার কার্বন হতে পারে, এটা 1 নাম্বার কার্বন হতে পারে, যে কোনো একদিক থেকে আমি তো গণনা শুরু করতে পারি, বুঝছেন না বুঝুন না। তাহলে এখানে আমি OH-টা যদি এখানে ঢুকাই, তাহলে বলেন দেখি OH কয় নাম্বার কার্বনের মাঝে, 1 নাম্বার, তার মানে আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করিয়ে দেন, H3, এখানে H2, এখানে H2, এখানে H2, এখানে H2। তাহলে এবার কি করবেন, মূল যৌগের মধ্যে আসেন, এবার কার্যকরী মূলক কে কে বলেন তো, OH, আর একটা কি কার্বন কার্বন একক বন্ধন, একক অ্যালকেন, তার মধ্যে সক্রিয়তা কার বেশি, OH এর, তাহলে নামকরণ কার হবে, OH এর। তাহলে কয় কার্বন বিশিষ্ট, 5, তাহলে 5 কার্বন, তাহলে আমি 1 2 3 4 5, তাহলে পেন্ট, 5 কার্বন হলে কি লিখবো, পেন্ট। আর OH-টা কয় নাম্বার কার্বনের মধ্যে, 1, তাহলে পেন্ট 1 অল। এটা হলো আমাদের অ্যাকুরেটলি লেখার নিয়ম, কি বুঝছেন। আর যদি আমরা লিখি পেন্টানল, তাহলে কি হবে, পেন্টানল কত, পেন্টানল 1, তার মানে 1 থাকলে আমরা এই পেন্টানল লিখলেই 1 যদি থাকে সেজন্য আমরা কি লিখি, এটা এজন্য আমরা লিখি পেন্টানল। তাহলে 1টা লিখলেও হয় না লিখলেও হয়, বুঝতে পারছেন। CHO আসতেছি, এতটুকু কি বুঝতে পারছেন, সবাই বুঝছেন। আচ্ছা একটু সুন্দর করে উঠাও। এবার যদি OH একাধিক জায়গায় থাকে, 2টা 3টা 4টা জায়গায় যদি OH থাকে, তখন সেটা নামকরণ করব কিভাবে। এখন আসেন এবার যদি আমরা এক কাজ করি যে OH যদি 2টা দেই, তখন নামকরণ কেমন হতে পারে। ধরো তুমি তোমার ইচ্ছা মতো কার্বন দিলাম ইচ্ছা মতো, যে কোনো জায়গা যেভাবে পান, যেভাবে সাজাতে চান, তোমার বাড়ি ঘর বাড়ি তুমি সাজিয়ে নিলেন ইচ্ছা মতো। নেওয়ার পর আমার পছন্দ হলো আমি এই জায়গায় একটা OH দেব, আবার এই জায়গায় আরেকটি OH দেব। দেখেন তো OH কয়টা আছে, 2টা, তাহলে এখানে কি দেব, 3, এখানে একটি হাইড্রোজেন, এখানে 3টি হাইড্রোজেন, এখানে 3টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, 3টি, একটি, আর এখানে কয়টি, 3টি। আচ্ছা না, তাহলে এবার আমি কি করব, ওই যে মূল যৌগ নির্বাচন,
আমার প্রথম থেকে একই পড়া পড়তেছি, মূল যৌগ নির্বাচন। তাহলে যে দিক থেকে কার্বন কার্বন সর্বোচ্চটা পাবো, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই পাশেরটা নিলে কি হবে? কেন? তখন ওএইচ কিন্তু একটা কাটায়, কার্যকরীমূলক একটা কাটিয়ে যায়, ওটা হবে না। তাহলে আমি এই সোজাটা নিলাম 1 2 3 4 5, এই সোজাটা আমি মূল যৌগ হিসেবে আমি বেছে নিলাম। এখন কি হবে? বাকিগুলো শাখা যৌগ, আর ওএইচ থাকার কারণে এটা একটা কার্যকরীমূলক, আর নামকরণটা হবে কি অলের, অলের লাস্টে যা কি ওএইচটা যুক্ত হবে। তাহলে এবার শাখা কে আর কার্যকরীমূলক কে বলেন তো? ওএইচ হলো কার্যকরীমূলক, শাখা হলো এগুলো। তাহলে শাখাগুলো আগে, কার্যকরীমূলক গুলো পরে। আচ্ছা, তার এখন নামকরণটা করব যে দিক থেকে শাখা এবং কার্যকরীমূলক বেশি সংখ্যক শাখা এবং কার্যকরীমূলক কাছে পাবো। দেখো 1 2 নাম্বারের মধ্যে আমি কি পাচ্ছি? কার্যকরীমূলক। 1 2 এর মধ্যে পাচ্ছি শাখা। এবার নাম্বারিং করব কোন দিক থেকে? কার্যকরীমূলক যে দিক থেকে। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার এবং 5 নাম্বার। তাহলে কার্বনের নাম, মূল যৌগ শেষ, কার্বনের নাম্বারিং করাও শেষ। এবার কি হলো? শাখাগুলোর নাম আগে লিখবো, শাখার কার্বনের নাম্বার, শাখার নাম, তারপরে মূল যৌগের নাম, এটাই তো কথা। শাখার কার্বনের নাম্বার দেখেন, এই শাখাটার নাম কি বলেন তো? এই শাখাটার নাম মিথাইল। কি নাম? মিথাইলের কি হয়? ফার্স্ট লিটার এম। এই শাখাটার নাম কি বলেন তো? ইথাইল। ইথাইলের কি হয়? ফার্স্ট লিটার ই। তাহলে এবার ভিন্ন ভিন্ন শাখা হয়েছে না? ভিন্ন ভিন্ন শাখা হইলে আমি কি করব বলেন তো? আলফাবেটিক, আলফাবেটিক বর্ণমালা অনুসারে বা ইংরেজি বর্ণমালা। তাহলে এম আগে নাকি ই আগে? ই আগে। ই দেখেন এই শাখাটা কয় নাম্বার কার্বনের মাঝে? 3 এর মধ্যে, সেজন্য লিখবো কি 3 ইথাইল, 3 ইথাইল। এবার দেখেন এই শাখাটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 4 এর মধ্যে, তাহলে কি লিখবো? 4 মিথাইল, 3 ইথাইল 4 মিথাইল। এনাফ। তারপরে দেখেন মূল যৌগ কয় কার্বন বিশিষ্ট আছে? 5। 5 কার্বন হলে কি হবে উচ্চারণ? পেন্ট। কি হবে? পেন্ট। এবার দেখেন অলটা কোথায় কোথায় আছে? তাহলে 2 এবং 3 এর মাঝে আছে। তাহলে 2, 3 কয়টা আছে বলেন তো? 2টা। ডাই, তারপরে কি হবে? অল। তাহলে 2 3 ডাই অল। ক্লিয়ার? একটু সুন্দর করে উঠাও। দেখেন আমরা ইচ্ছা মতো আরেকটা কার্বন নেই, দেখেন এইভাবে কার্বন নিলাম ইচ্ছা মতো, এখানে একটা ওএইচ দিলাম, এখানে একটি ওএইচ দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম, সমস্যা আছে? এখানে 2, আর এখানে হচ্ছে একটি হাইড্রোজেন, এখানে কয়টি? একটি হাইড্রোজেন, এখানে হলো কি 3। এটার এবার নামকরণ করব, এটার নামকরণ করব কিভাবে দেখেন। আর এখানে আমাদের কি এখানে একটা আমি CH3 দিলাম, মানে এমন কোনো কার্বন নাই যে তার সাথে আমি যন্ত্রণা করি নাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন কিভাবে করা যাবে। তাহলে দেখেন আমার এই প্রত্যেকটা দেখেন কার্বন হাইড্রোজেন ঠিকঠাক আছে কিনা? আছে। তার মানে এবার খুঁজে বের করা তো কার্যকরীমূলক কে? OH। তাহলে আমি কার্বনের নাম্বারিং কোন দিক থেকে করব? যে দিক থেকে OH কাছে পাবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কার্বনের মধ্যে OH, কিন্তু 2 নাম্বার কার্বনের মধ্যে আমি শাখা পাচ্ছি, আর 1 নাম্বারের মধ্যে আমি শাখা পাচ্ছি, আবার 1 2 নাম্বার কার্বনের মধ্যে OH পাচ্ছি। তাহলে কোন দিক থেকে করব? ডান দিক থেকে। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কার্বনের নাম্বারিং করা শেষ। এবার কি লিখবো? মূল শাখাগুলোর নাম লিখবো। দেখেন তো ব্রোমিন কত? একাধিক শাখা থাকলে কি শাখা? একাধিক শাখা থাকলে আলফাবেটিক মানে কি বর্ণমালা অনুসারে লিখব, ইংরেজি বর্ণমালা অনুসারে। তাহলে ব্রোমিন ব্রো, ব্রোমোর জন্য বি, তাহলে মিথাইলের জন্য কি এম, আর ক্লোরিনের জন্য সি। আর কোন শাখা আছে? নাই। তাহলে দেখেন তো কে আগে হবে? বি আগে হবে। তাহলে বি যদি আগে হয় তাহলে লিখবো 1 ব্রোমো, 1 ব্রোমো, তার মানে কি 4 ক্লোরো, ক্লোরো, 4 ক্লোরো, তারপরে কি 2 মিথাইল, 2 মিথাইল। তারপরে কয় কার্বন বিশিষ্ট? 5। সেজন্য কি লিখবেন? পেন্ট। না, পেন্ট। তাহলে দেখেন OH কোথায় আছে? এই যে OH, এই যে OH। তাহলে 2 এর মধ্যে এবং 3 এর মধ্যে। তাহলে 2, 3 কয়টা আছে? ডাই, তারপরে কি লিখবেন? অল। সুন্দরভাবে উঠাও। আচ্ছা, এবার আমরা শিখবো কি অ্যালডিহাইড।
দেখেন তো অ্যালডিহাইডের মধ্যে নিজেই কি 1 নাম্বার কার্বন আছে না? এবার দেখেন CH2 CH2 এই বাস থেকে CH2 CH3 আর এই বাস থেকে CH3 দিলাম এনাফ। তাহলে এটার আমি নামকরণ করব কিভাবে, একটু মনোযোগ দেন। কার্বন মানে যেখানে কার্যকরী মূলকের মধ্যে যদি কার্বন নিজে উপস্থিত থাকে তাহলে তাহাকে 1 নাম্বার কার্বন হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ বা কার্যকরী মূলক আমাকে বা মূল যৌগ নির্বাচন করতে হবে। কি বুঝছেন? ওটাকে 1, কারণ ও নিজে আছে। কার্বন কার্যকরী মূলকের মধ্যে যদি কার্বন নিজে উপস্থিত থাকে তাহলে তাহাকে 1 নাম্বার কার্বন ধরে মূল যৌগ নির্বাচন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটাই 1 নাম্বার কার্বন। এবার মূল যৌগটা কোন দিকে? এই দিকে না, 1 2 3 4 এতটুকু কি সবাই মাথায় সেটআপ? তারপরে বাকিগুলো সব আগের মতো। তাহলে দেখেন তো এটা কয় নাম্বার কার্বনের মধ্যে? 2। তাহলে কি লিখবো বলেন? 2 মিথাইল। 2 মিথাইল কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন হলে কি হবে? বিউট বা বিউটানেলও লিখতে পারি। কেন? কারণ এই কার্বন CH ওর মধ্যে এটা নিজে সবসময় 1 নাম্বার কার্বনের মধ্যেই থাকবে। বা বিউট, এই দেখো বিউট 1 নেল, বিউট 1 নেল। তাহলে একের মধ্যে কি নেল? তো এখন যদি এটাকে আমি লিখি বিউটানেল, বিউটানেল কত? 1 বা বিউটানেল লিখলেও কোনো ক্ষতি নাই, কারণ ও সবসময় 1 নাম্বার কার্বনের মাঝেই থাকবে। একইভাবে দেখেন আরেকটি COOH, CH2 তারপরে CH3, এখানে 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 এটা তো 5টা হয়ে গেছে। তো এখানে কয়টা দেবো? CH2, এখানে CH3 দিলাম। দেখো এইখানেও দেখো কার্বন কি নিজে উপস্থিত আছে না? থাকলে ওহা 1 নাম্বার কার্বন হিসেবে বিবেচ্য হবে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা কত? 4। তাহলে বলেন তো এটার নাম কি হবে? 2 মিথাইল। 2 মিথাইল কয় কার্বন? 4। 4 থাকলে কি হয়? বিউট। তাহলে কার্বন কি দেখেন, মানে অ্যালডিহাইডের মধ্যে 1 নাম্বার কার্বন আর জৈব অ্যাসিডের মধ্যে 1 নাম্বার, এর নিজে কি 1 নাম্বার কার্বন হিসেবে থাকতেছে না? সেই জন্য আমি সব সময় বিউটানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল এইরকম হবে। মানে নেল দেখতেছেন লাস্টে কিন্তু 1 আমাদের থাকতেছে। তো এবার কি হবে বলেন তো? বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। বুঝছেন? তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা নামকরণটা আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রস্তুতিটা ক্লিয়ার করব। তো পরবর্তী ক্লাসে পানি ঠিক আছে। আসসালামু আলাইকুম।